পুতুলটি আচমকা হাত পা নাড়তে শুরু করলো। দেখেছো, একে আমি পুরোপুরি জীবন দান দেব। একে জীবন দান দিতে গেলে একটা পুরুষের যতক্ষণ পর্যন্ত সে মারা না যায় ততক্ষণ পর্যন্ত তার রক্ত দান করতে হবে। আর পরিপূর্ণ হয়ে গেলে আমার এই তন্ত্র সাধনা সার্থক হবে। আর এই আমাদের মেয়ে হবে গো। আমরা অনেক সুখে থাকবো। আর দেখো, আমাদের সমস্ত ইচ্ছা এই পূরণ করবে। কথাটা শোনা মাত্রই আমি পুতুলটাকে ধরে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে আসি এবং সে আমার পেছন পেছন দৌড়ে ছুটে আসে। অমরনাথ, অমরনাথ শোনো, যেও না, শোনো একবার, দাঁড়াও। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অমরনাথ, আমাকে ছেড়ে যেও না। না, এ সম্পর্কে আমরা কোনোদিন সুখী হতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করো। তুমি যে জগতের মধ্যে আছো, তোমার জগৎ আমার জগৎ সম্পূর্ণ আলাদা। তুমি বিয়ে করার যোগ্যই নও। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। এমন জানলে আমি কেন, কোনো সাধারণ পুরুষই তোমাকে বিয়ে করবে না। হ্যাঁ, একদম ঠিক কাজ করেছিস তুই। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু আমার পেছনই ছাড়ছে না, আমার বাড়ির সামনে পর্যন্ত চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, তুই এবার চল আমার সাথে। না থাক ভাই, আপাতত আমি কোনো ঝামেলা চাইছি না। এমনকি আমি মধ্যশিক্ষা পর্ষদের কাছে ট্রান্সফারের আবেদনও করেছি। আশা করছি ওরা সেটা মঞ্জুর করবে। আচ্ছা বুঝলাম, এবার আমি যা বলছি তাই করুন। তান্ত্রিক আমায় একটি রুদ্রাক্ষের মালা পরিয়ে দিল। তারপরেই আমরা বাড়ি ফিরে আসি। বাড়ি ফেরার সাথে সাথেই তান্ত্রিক দাদার ঘরে ঢুকে যায় এবং কি যেন একটা খুঁজতে শুরু করে। আমি তান্ত্রিককে জিজ্ঞেস করায় তান্ত্রিক বলে, তোমার বৌদি কোথায়? তাকে তো দেখছি না। এখন তো 3:30 বাজে। বৌদি তো তিন্নিকে আনতে গেছে, এখনো বাড়ি ফেরেনি। তার মানে পুতুলটা তারই সাথে? হ্যাঁ, ওটাও এক মুহূর্তের জন্য হাতছাড়া হতে দেয় না। চলো আমার সাথে। বেরোতে গিয়েই হঠাৎ করে দাঁড়িয়ে পড়লো তারানাথ বাবু। তারপর সে আমার ফ্যামিলি ফটোর দিকে তাকিয়ে কি যেন ভাবতে শুরু করলো। তারপরেই হঠাৎ আমাকে নিয়ে রওনা দিল আমার ঘরের দক্ষিণ পূর্ব কোণের দিকে। সেখানে এক অসত্য গাছের সামনে বসে গণ্ডি কেটে তৎক্ষণাৎ মন্ত্র পড়া শুরু করলো তারানাথ বাবু। আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না। তুমি ত্যাগ স্বীকার করতে পারবে? কথাটি শুনে আমার বুকের ভেতরটা ভারী হয়ে যেতে শুরু করলো। কি এমন ত্যাগের কথা বলছে? দেখো সোমনাথ, আমার হাতে আর সময় নেই। তুমি যদি তোমার দাদাকে ভালো করতে চাও, আমার কথা অক্ষরে অক্ষরে তোমার পালন করতে হবে। আমি না শুনতে চাই না। আমি নিশ্চিত জানি ইনি যখন ওই পিশাচিনীর হাত থেকে আমাকে বাঁচাতে পেরেছে, তখন এনার কথা শুনে চলাই আমার উত্তম বলে মনে হচ্ছে। আমি তার কথা মতোই রাজি হয়ে গেলাম। হ্যাঁ, বলুন কি করতে হবে আমাকে? যে করে হোক তোমাকে তিন্নির কাছ থেকে তোমার বৌদিকে আলাদা করতেই হবে। এ নাও তালা। আর শোনো, তারপর তিন্নির হাতে যে রাক্ষসী পুতুলটা আছে, যে করে হোক ছিনিয়ে নিয়ে তাকে একটি ঘরে বন্দি করে রাখতে হবে। আমি তার কথা মতোই ঘরে গিয়ে দেখলাম বৌদি রান্নাঘরে। তিন্নি তখন খাবার টেবিলে সদ্য স্কুল থেকে এসে সেই মায়াবী পুতুলের সাথে কথা বলছে। তিন্নি শোনা, একটু আমার ঘরে গিয়ে ফোনটা নিয়ে আসো তো প্লিজ। তিন্নিও আমার কথায় রাজি হয়ে গেল এবং পুতুলটি টেবিলে রেখে আমার ঘরের দিকে যেতে লাগলো। তিন্নি ঘরে ঢুকতেই আমি সাথে সাথে বাইরে থেকে দরজা আটকে দিয়ে তালা বন্ধ করে দিলাম। দরজা খোলো, দরজা খোলো, মা, 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 দরজা খোলো। কি ব্যাপার ঠাকুরপো, কি শুরু করেছো তুমি? তিন্নিকে ভাবে কেন আটকে দিলে? বৌদি যেহেতু জানে না, তাই আমি বৌদিকে বললাম, হ্যাঁ সব বলছি, তুমি আগে আমার সাথে একবার এসো। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি তাড়াতাড়ি বৌদিকে তান্ত্রিকের কাছে নিয়ে আসলাম এবং বৌদি এসব দেখে রেগে গিয়ে বলল, আমার বাড়িতে সব কি চলছে? আর আর উনি উনি কেমন বন্ধু তোমার সোমনাথ? আমার সহ্যের সীমানা কিন্তু ছাড়িয়ে যাচ্ছ তোমরা। আমি কিন্তু পুলিশ হাতে বাধ্য হব। বৌদির এমন রূপ আগে আমি কখনো দেখিনি। বৌদি ভীষণ রেগে যাচ্ছে। তান্ত্রিক তৎক্ষণাৎ বৌদির হাত ধরে চোখের নিমেষে টেনে নিয়ে মন্ত্র পড়তে পড়তে বৌদিকে দড়ি দিয়ে অসত্য গাছের সাথে বেঁধে দিল এবং হঠাৎই গাছের চারিদিকে আগুন জ্বলে উঠল। আমি এসব দেখে তান্ত্রিকের ওপর মেজাজ হারিয়ে বলে ফেললাম, এসব আপনি কি করছেন? আপনার আমার দাদাকে বাঁচানোর কথা, এদিকে আপনি আমার বৌদিকে কষ্ট দিচ্ছেন। থামুন, থামুন বলছি, আপনার আর এসব করার কোনো দরকার নেই। তান্ত্রিক আমার কথার কোনো ভ্রুক্ষেপ না করে আরো জোরে জোরে মন্ত্র পড়া শুরু করলো। বন্ধ ঘরের দরজার আড়াল থেকে ভেসে আসছে তিন্নির চিৎকারের আর্তনাদ। বৌদি রেগে গিয়ে তান্ত্রিকের মুখে থুতু ছুঁড়ে মারলো। আমায় মেরে ফেলে কি লাভ হবে? তোরা আমার এইভাবে সংসার নষ্ট করিস না, আমায় থাকতে দে।
তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে হাতে থাকা ছাইগুলি বৌদির গায়ে ছুঁড়ে মারল। আমি বিষণ্ণতার সাথে বৌদির দিকে চেয়ে রইলাম। দেখলাম ধীরে ধীরে বৌদির রূপ বদলাতে শুরু করলো। এ কি, এ তো সাবিত্রী। দেখো সোমনাথ, দেখো তোমার বৌদিকে, এ তোমার প্রথম বৌদি। আমি আমার দু চোখে বিশ্বাস করতে পারছি না। মায়াবী শক্তি এত ভয়ঙ্কর হতে পারে। যাকে এতদিন ধরে ভেবেছিলাম কিছু জানে না, কিছু বোঝে না, সে সবকিছু জেনে আমার দাদার সাথে এতদিন সংসার করে যাচ্ছে এবং লালসার পিপাসা মেটাচ্ছে। কিন্তু এখনো জানার অনেক বাকি। এই কথাটি বলে তান্ত্রিক আবার মন্ত্রপাঠ করা শুরু করলো এবং আমার হাত থেকে পুতুলটিকে ছিনিয়ে নিয়ে তার গলায় একটি বাক্সযুক্ত মায়াবী মাদুলি বেঁধে দিল এবং সেই আত্মাটিকে মন্ত্রশক্তির দ্বারা দেখলাম বাক্সের মধ্যে প্রবেশ করিয়ে দিল। এই যেন তান্ত্রিকের কাছে একটি চর্চিত কাজের মতো। তান্ত্রিকের মন্ত্রশক্তির পরিচয় আমি সচক্ষেই পেয়ে গেলাম। তারপর সে আমাকে নিয়ে রওনা দিল সেই ভয়ঙ্কর জঙ্গলের দিকে। পুতুলটা তার হাতে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়া শুরু করলো। তার মন্ত্র পড়া যেন শেষই হয় না। রীতিমতো পৌঁছে গেলাম জঙ্গলের মাঝখানের দিকে এবং সামনেই দেখতে পেলাম সাবিত্রীর চেহারার অধিকারী একটি লাশের উপর বসে বিশাল জোরে জোরে মন্ত্র পড়ছে এবং যজ্ঞ করছে। ধীরে ধীরে তান্ত্রিক তার পেছনে গিয়ে তার হাতে থাকা পুতুলটির মুন্ডু ঘুরিয়ে দিতেই দেখলাম সেই সাবিত্রী চেহারার অধিকারী যোগিনী মহিলার মুন্ডু ঘুরে গেল এবং তাকে ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর লাগা শুরু করেছে। সে আর সাধারণ নেই, চোখগুলো লাল, ঠোঁটগুলি কালো এবং ঘাটটা পুরোপুরি আমাদের দিকে ঘোরানো। এতদিন যে আমাদের সবাইকে তার তন্ত্র সাধনার দ্বারা বশে করে রেখেছিল, আজ সে তারানাথ তান্ত্রিকের হাতের মুঠোয় থাকা পুতুলটির মাধ্যমে নিজে বশীভূত হয়েছে। বল তুই কে, কি তোর উদ্দেশ্য? কেন এই পরিবারকে দিনের পর দিন শেষ করে চলেছিস? অপর দিক থেকে কোনো উত্তর না আসায় দেখলাম তারানাথ তান্ত্রিক পুতুলটির বাম হাত নিয়ে মুড়িয়ে দিতেই তারও সাথে সাথে বাম হাতটি মুড়ে গেল। বলছি 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 আগে ছাড় আমায়, আমার পথের বাধা হোস না, তাহলে শেষ হয়ে যাবি। কে কাকে শেষ করে সেটা দেখবি, দেখ। এটা বলতে বলতেই পুতুলটির ডান হাতটি মুড়িয়ে দিল তারানাথ তান্ত্রিক। সাথে সাথে দেখলাম যোগিনীর ডান হাতটা বেঁকে গেল। ঠিক আছে, আমি বলছি বলছি আমি দেবশ্রী চ্যাটার্জি, আর আমরা বাবা মায়ের 2 কন্যা সন্তান। আজ থেকে 7 বছর আগে আমি কেরালা থেকে তন্ত্র সাধনায় পারদর্শী হয়ে বাড়ি আসি। তখন আমার যমজ বোন সাবিত্রী চ্যাটার্জি বারুইপুর গভর্নমেন্ট কলেজে সংস্কৃত বিভাগে অনার্স নিয়ে পড়ছিল। তখন সে আমার এই সাধনা দেখে তার মনে ইচ্ছা জাগে যে আমার মতোই হবে। তখন থেকে তার এই সব বিষয় জানার আগ্রহ হলো। ও আমার সাথে সাথে বিভিন্ন ক্রিয়াকর্মে যোগ দিতে শুরু করলো। তার 2 বছর হতে না হতেই বাবা মা তার বিয়ের প্রস্তাব দিল। সে সমস্ত সম্পর্ক না করে দিতে শুরু করলো, কিন্তু শেষমেশ তোমার দাদা অমরনাথকে দেখে তার ভালো লেগে যায়, বলতে পারো ভালোবেসেও ফেলেছিল। আমি তখন উত্তরপ্রদেশে এক ক্রিয়াকর্মের উদ্দেশ্যে চলে যাই। তার 2 মাস পর আমি বাড়ি ফিরে এসে দেখি আমার এই ঘরে আমার বোন মৃত্যুর সাথে লড়াই করছে। তার জীবনটা বেঁচে আছে আমায় যেন কি বলবে বলে। কি হয়েছে বোন, কেন এমন অবস্থা হয়েছে তোর? আর ঘরের চারিদিকে অমরনাথের নাম লেখা, আমি তো কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না। কি করেছিস তুই, আর কেন এমন অবস্থা হলো তোর? তুই তো সবই জানিস দিদি, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছিল, কিন্তু আমার মনের ইচ্ছে ওকে খুলে বলায় ও আমাকে অস্বীকার করে এখান থেকে চলে যায় এবং আমাকে বলে আমায় নাকি কোনো সাধারণ পুরুষ বিয়ে করতে পারবে না। তারপর আমি তোর সেখানেও তন্ত্র সাধনার দ্বারা ওকে আমার বশে করার চেষ্টা করি বহুবার। আমি চেয়েছিলাম ও আমার সাথে সংসার করুক। আমি ওকে অনেক বলতে বলতে আমার বোন দেহ ত্যাগ করে। আমি দিদি হই, আমার দায়িত্ব থাকে তার শেষ ইচ্ছা পূরণ করার। তাই অনেক খোঁজার পর একদিন অমরনাথের খোঁজ নিয়ে জানতে পারলাম সে বিবাহিত, তার একটি কন্যা সন্তান আছে। তাকে একদিন ফলো করতে শুরু করলাম। একদিন দেখলাম অমরনাথের স্ত্রী সুচিত্রা এক গাছের নিচে তার মেয়েকে স্কুল থেকে নিয়ে যেতে দাঁড়িয়ে আছে। তখন তাকে আমার মায়াবী ছলের দ্বারা ওখান থেকে সরিয়ে আমি আমার বোনকে পূর্ণ আত্মায় সুচিত্রা দেবীর রূপ ধারণ করার সফল হই। ও তখন আমার বোনকে রূপান্তরিত করি
এবং আমার দেওয়া ওই পুতুলটি আমার বোনের রক্ষা কবচ। আমি ওই পুতুলটিকে তিন্নির হাতে একদিন তুলে দিই এবং আমার মন্ত্রের দ্বারা ওই পুতুলটি ওদের বাড়িতেই থাকে এবং এতে করেই আমার বোনের ইচ্ছা পূরণ হতে শুরু হলো। তান্ত্রিক আমায় ইশারা করে কিছু একটা বলল। আমি তার ইশারা বুঝতে পেরে দেরি না করে চলে আসলাম বাড়িতে। দাদার দিকে তাকাতেই দেখলাম সে এখনো মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে। ভগবান হয়তো চায় সে বেঁচে থাকুক। আমি আর দেরি না করে দাদাকে তুলে আমার স্কুটিতে বসালাম এবং নিজের সাথে বেঁধে নিয়ে চলে আসলাম সেই ঘন জঙ্গলের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তোর মনের ইচ্ছা এতদিন তো পূরণ করে গেছিস, আশা করছি মিটেছে। এখন অমরনাথকে ঠিক করে দে, না হলে এই পুতুলের মুন্ডু ছিঁড়ে ফেলে দেবো। আচ্ছা আচ্ছা, আমি ওকে ঠিক করে দিচ্ছি, কিন্তু তুই আগে আমাকে ঠিক কর। তারপর দেখলাম তান্ত্রিক তার হাতের পুতুলটির হাত এবং মুন্ডু ঠিক করে দিল এবং সাথে সাথে যোগিনীর হাত এবং মাথা ঠিক হয়ে গেল। সে মন্ত্র পড়া শুরু করলো। ওম জপজতি মাসমি মা মসমি বারততি স্বাহা। ওম তস্মি মা বাতনি বিরোধি জানান বিরোধি স্বাহা। ওম নমঃ জন্মে কাছে পদার্মে কেইপতি ততমে স্বাহা। ওম জপজতি মাসমি মা মসমি বারততি স্বাহা। ওম তস্মি মা বাতনি বিরোধি স্বাহা। ওম তস্মি ওম জপজতি মাসমি মা মসমি বারততি স্বাহা। ওম তস্মি মা বাতনি বিরোধি জানান বিরোধি স্বাহা। ওম জপজতি মাসমি মা মসমি বারততি স্বাহা। ওম তস্মি মা বাতনি বিরোধি স্বাহা। আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। ক্ষমার যোগ্য তুই না, তুই তোর ক্ষমতাকে অপব্যবহার করে চলেছিস দিনের পর দিন। তোর যদি ক্ষমা পেতেই হয় তাহলে অমরনাথকে ঠিক কর, আর তুই এই অবস্থায় তুই ঠিক করবি। যোগিনী মুন্ডু ঘুরানো অবস্থাতে আর্তনাদের সাথে সাথে তন্ত্রপাঠ করতে শুরু করলো। ওম সর্বশক্তিমান ভবিষ্যামি মম স্বামী বাণিজ্যতি স্বাহা। তারপর তার নিজের গলা থেকে একটি বড় মাদুলি ছিঁড়ে ফেললো। মাদুলিটি হঠাৎই আগুনে ভস্ম হয়ে ছাই হয়ে গেল এবং সেটি নিয়ে আমার দাদার দিকে এগিয়ে আসতে লাগলো, আর সেই ছাইটি আমার দাদার ক্ষত জায়গায় মাখিয়ে দিল এবং সে পুরো কাজটি করলো সেই তান্ত্রিকের চোখের দিকে তাকিয়ে, কারণ তান্ত্রিকের হাতে রয়েছে তার মহাশক্তির মূল কবচ, সেই পুতুলটা। আমি দাদার দিকে তাকাতেই দেখলাম দাদা সুস্থ বোধ করছে এবং ঘা জায়গাটাও শুকিয়ে গেল। আমায় ক্ষমা করো, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ভাবতে পারিনি তোমার বোনের এতটা আঘাত লাগবে। আমার ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের বাঁচতে দাও, আর শেষ করো না। যা হওয়ার হয়ে গেছে, আমাকে ক্ষমা করে আমাদের পরিবারকে বাঁচতে দাও। আমার সুচিত্রাকে ফিরিয়ে দাও। কোথায় রেখেছো তাকে? তান্ত্রিক দেখলাম পুতুলটিকে নিয়ে আগুনের দিকে ঝুঁকিয়ে দিতেই পুতুলটাকে আগুনে দিও না, পুতুলটাকে আগুনে দিও না। আচ্ছা আচ্ছা, আমি এখনই ওকে মুক্তি করে দিচ্ছি। তুমি আমাকে আগুনে দিও না, আমাকে আগুনে দিও না। যোগিনী ঘরের দিকে তাকিয়ে আর একটি মাদুলি তার গলা থেকে খুলে দিতেই কিছুক্ষণ পর দেখলাম ঘরের ভেতর থেকে একটি মহিলা বেরিয়ে আসছে। হ্যাঁ, এই তো আমার বৌদি। এ কি অবস্থা হয়েছে তার! আজ আমাদেরই জন্য তাকে এত বড় কষ্টের সম্মুখীন হতে হয়েছে। সে ছুটে এসে আমার দাদাকে জড়িয়ে ধরলো। তার চোখে মুখে এখনো ভয়ের আর্তনাদ। জানি না কত কিছু সম্মুখীনই হতে হয়েছে আমার বৌদির। তোদের কথা মতো সব করেছি, এবার আমাকে মুক্তি দে। আমার পুতুলকে আমার কাছে ফিরিয়ে দে। এতদিন না কতজনের এই ক্ষতি করেছিস তুই, আজ তোকে মুক্তি দিচ্ছি, তার সাথে তোর বোনকেও। কথাটি বলা মাত্রই দেখলাম পুতুলটির গা থেকে সূচগুলো উঠিয়ে দিয়ে মন্ত্র পড়তে শুরু করলো। যোগিনীর আর্তনাদ আরো বেড়ে গেল এবং তার দিকে আক্রমণাত্মক ভাব নিয়ে এগিয়ে যেতে লাগলো। তান্ত্রিক তখন তার হাতে থাকা পুতুলটিকে দুহাত দিয়ে টেনে ছিঁড়ে আগুনের মধ্যে ফেলে দিল এবং হঠাৎই যোগিনীর গলা থেকে সমস্ত কঙ্কালের মালাগুলি যেন খসে যেতে শুরু করলো, আর তারপরেই যোগিনী জ্ঞান হারায়। তান্ত্রিক কঙ্কালের মালাটি নিয়ে আগুনের মধ্যে ফেলে দিল এবং সেটি পুরোপুরি ছাই হয়ে গেল। তারপর আমাদের সামনে এসে বলল, সোমনাথ, এখন ভয়ের আর কোনো কারণ নেই। এ নাও, এখানে মোট 4টি মহা শক্তিশালী কবচ আছে, যেটি তোমাদের পরিবারকে রক্ষা করবে। আর শোনো, তোমরা যতদিন বাঁচবে ততদিন যেন এটা তোমাদের সাথেই থাকে। আপনাকে অনেক ধন্যবাদ মশাই। সচরাচর এসব কোনো দিনই আমি বিশ্বস্ত না। আপনার এই মহাশক্তি আমি চাক্ষুষ প্রমাণ। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব কিছুতেই বুঝতে পারছি না। আমাদের পরিবারকে বাঁচানোর জন্য আজীবন আপনার শরণাপন্ন হয়ে থাকবো। যদি কোনোদিনও কোনো কিছুর দরকার হয় তাহলে একবার হলেও আমাকে মনে করবেন।
আমার যেটা দরকার আপনার ভাইকে বলা আছে, আশা করছি সে আমার কথা রাখবে। আর সোমনাথ, আমার ডক্টর ডকুমেন্টগুলো কি দেয়া যাবে নাকি? এবার যে আমার যেতে হবে। সত্যি, আমি যদি সেদিন তান্ত্রিককে ওই অবস্থায় ফেলে দিয়ে আসতাম তাহলে হয়তো তার সাথে আমার কোনোদিন পরিচয় হতো না। আজ সেই আমাদের সকলের প্রাণ বাঁচিয়ে দিল। সম্পর্ক কখনোই বৃথা যায় না। আজ তারই একটা পরিচয় পেলাম। ছাড়বো না, তোদের কাউকে ছাড়বো না। আর তারানাথ, আবার দেখা হবে। আমার শক্তি শেষ করেছিস, কিন্তু আমার বিদ্যা নয়।